কেমন ভাই, কেমন আছো ভাই? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো ভাই। ওই দিন যে ভাই তুমি যে বাইরে থেকে গিয়ে কিলে আসা, কেমন এক্সপিরিয়েন্স থাকলো তোমার? আসলে এক্সপিরিয়েন্সটা ভালোই। সৌদি আরবের মাটিতে প্রথম ট্যাপ টেনিসের এত বড় একটা আয়োজন ছিল। হ্যাঁ, আমরা যারা বাংলাদেশ থেকে গেছিলাম প্রায় সবাই প্রথমে, অনেকে আগে পরে করছে উমরা। আমি হুম, যাওয়ার পরে উমরা করছিলাম, তো এই অনুভূতিটা একটু আলহামদুলিল্লাহ। সবচেয়ে বেশি ভালো আর কি। আল্লাহ পাকের পবিত্র জায়গায় গেছি, পাশাপাশি খেলার জন্য আমাদেরকে নিছে, মানে তবে একটা ভালো অনুভূতি এবং একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল। যদিও ওইখানের ওয়েদার তো আমাদের দেশের মতো নয়, এখানে না একটু না, গরম বেশি। হ্যাঁ হ্যাঁ, এই গরম বেশি। সব মিলে ভালো ছিল। এবং সবচেয়ে বড় পাওয়া ছিল যে উমরা হজ করতে পারছি, কাবা করে গেছি এখানে। এটা এটা তো সবচেয়ে আলাদা একজন ইয়েও তাহি, এটা ইচ্ছা তাহি মনের স্পেশাল মধ্যে। একটা অনুভূতি। এছাড়াও কি তুমি বাইরে গেছো খেলার জন্য এর আগে? এছাড়া এর আগে আমি না, আমি বাইরে, জানি না আর কি। না না, গেছো না এর এর আগে আগে? যাই নাই। তবে যাওয়ার কথা ছিল ইন্ডিয়াতে, কিন্তু এই লাস্ট ইয়ারে একটু প্রবলেমের কারণে দেশ হ্যাঁ হ্যাঁ রাজনৈতিক হ্যাঁ হ্যাঁ। অস্থিতিশীলতার কারণে আর যাওয়া হয়নি। আচ্ছা আচ্ছা। তোমার খেলাধুলা কি, তোমার ছোটবেলা থেকে কি মানে ক্রিকেটের প্রতি নেশা ছিল নাকি আগের থেকে? আসলে আমি প্রথমে খুব ফুটবল ভালো খেলতাম। হ্যাঁ। তখন আচ্ছা। আমি 9-10-এ পড়ি, কলেজ পর্যন্ত ফুটবলটা বেশি খেলতাম। হুম। পাশাপাশি ক্রিকেটও খেলতাম, এরকম না। কিন্তু 2011 সালের পর থেকে আমার ক্রিকেটে একটু বেশি আর কি ঝোঁক। আচ্ছা সেই থেকে মানে আর বোলিং করার প্রতি এই দেখতাম, টিভিতে খেলা দেখতাম, ইন্ডিয়া পাকিস্তানের খেলা, আগে দ্বিপাক্ষিক সিরিজ দেখতাম। এগুলো দেখা মানে পেস বোলিং এর প্রতি একটা ভালো লাগা কাজ করতো। সেই থেকে বোলিং করার চেষ্টা আর কি, ভাবে আস্তে আস্তে। আচ্ছা, আমি ভাবছি মেবি তুমি ছোটবেলা থেকে একদম খেলার প্রতি একদম মানে পাগল আর কি। হ্যাঁ, এটা 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 অবশ্য খারাপ বলা নাই। উভয়ই ফুটবল ক্রিকেট দুটাই আমি ভালো খেলতাম আর কি। তো ক্রিকেটের প্রতি আস্তে আস্তে করে ঝোঁকটা বাড়তে লাগলো আর কি। আচ্ছা, মানে কোন এই যে তোমার এসে মনে হয়েছে যে ক্রিকেটটা পার্মানেন্ট কিভাবে খেলা যায় প্রফেশনালি ভাবে? এটা আমি যখন ইন্টার পরীক্ষা শেষ করি কত সাল? 2012 সালে আমি 12? গোচাটা 11 তো কলেজ তুমি থেকে। বলছো তো যে। হ্যাঁ, 12 সালে আমি এইচএসসি পরীক্ষা দিই গোচাটা কলেজ থেকে। তারপরে থেকে আমি আস্তে করে দেখলাম যে সবাই, আশেপাশের কয়েকটা জেলা থেকে আশেপাশের বড় ভাইয়েরা, তারা আমাকে খেলার জন্য নেয় বিভিন্ন জায়গায়, সেই সুবাদে আর কি। আমি আচ্ছা একটা ছোট বিষয় অ্যাড করতে চাই। এটা হচ্ছে আমার ক্রিকেটে আসার পেছনে কয়েকজন বড় ভাই আছে, যারা সবসময় আমাকে সাপোর্ট দিছে। আমাকে আসলে আমি খুব ভালো লেভেলে বা খুব ভালো কিছু করতে পারি না, ঠিক আছে, কিন্তু তাদের অনুপ্রেরণা, তাদের সাহস আমার সবসময় কাজে লাগছে। বিশেষ করে আমি বলবো আমাদের আদিল ভাইয়ের কথা। হ্যাঁ, আদিল ভাই। আদিল ভাই, তারপরে মাসুম ভাই, মাসুম বিল্লাল ব্যাটসম্যান, মতিন ভাই, আমার আরেকজন ভাই আছে ঢাকার আরমান ভাই। ওনারা আমাকে অনেক মানসিকভাবে এবং এখানে আসার ক্ষেত্রে এতটুকু, আমি আমি বলতেছি না আমি খুব ভালো কিছু করছি বা বড় কিছু করছি, কিন্তু এতটুকুর পেছনেই তাদের অবদান অনেক বেশি। মানে তুমি কি যে আগে থেকে মানে মানে মোটামুটি ভালো খেলতারো নাকি তুমি এমনি শিখতে দিছো যে আমি ভালো খেলবাম না আসলে এরকম, এই নাকি প্রথম থেকে তুমি অনেক ভালো খেলো তোমার সবাই ডাকাডাকি করে যেন আসো খেলার জন্য? না, আমি ছোটবেলায় যখন খেলতাম, হুম। আমাদের যারা ছিল, আমাদের মানে খেলার সাথে যারা ছিল আর কি, ছোটবেলায় যখন মনে করো 6-7-এ পড়ি, তখন থেকেই মানে ওই ছেলেদের সাথে আমাদের একটা কম্পিটিশন। আমরা তো আসলে এই ফোনের যুগে বড় হই নাই, না আমরা না আসলে না। খেলার মাঠে সারাক্ষণ মাঠে সময় দিতাম। এরকম এরকম ছিল আমাদের শৈশব, হ্যাঁ আমাদের কৈশোরটা। তো ওই সময় আমরা খেলার প্রতি বেশি ঝোঁক ছিল, পারতাম। একটা কম্পিটিশন আমাদের মধ্যে, একটা ইতিবাচক কম্পিটিশন ছিল, পজিটিভ কম্পিটিশনের কারণে আস্তে আস্তে করে এক একজন হয়তো নিজের জীবন জীবিকার তাগিদে এক এক দিয়ে গেছে। বাট হ্যাঁ আমি খেলাতে আসছি, আমি মনে করছিলাম যে আমি এদিকে হয়তো একটু ভালো করতে পারি। এইভাবে আস্তে আস্তে করে ক্রিকেটটা আমার, এখন বলতে পারো আমার পেশা। এটা আমি হ্যাঁ হ্যাঁ। প্রফেশনাল এই দিকটায়। তো তুমি এই সময় প্রফেশনালি মানে খেলার মধ্যে গেছো, সব ফ্যামিলি থেকে কিন্তু খেলাধুলা একদম না, স্বাভাবিক পড়াশোনার লাগে সবকিছু করে। এটা তুমি আমাদের গ্রাম এলাকায় হ্যাঁ, আসলে ব্যাপারটা গ্রাম এমন। বলতে সব জায়গায় ভাই, ম্যাক্সিমামই এখন, ম্যাক্সিমাম এখন একটু চেঞ্জ হয়েছে। এখন চেঞ্জ হয়েছে কারণ আসলে। বড় বড় আহ প্লেয়াররা দেখিয়া ইয়া দেখা করতেছে। একটা অনুপ্রেরণা পাইছে হ্যাঁ ফ্যামিলি, হ্যাঁ হ্যাঁ। গার্ডিয়ান পক্ষরা। দেখা যায় খেলার মধ্যেও মানে কেরিয়ার আছে, কেরিয়ার এই আছে জন্য এই। আর কি। তো তুমি যে সময় ইন্টারেক্ট করছো, তুমি প্রফেশনালি খেলার মধ্যে ঢুকছো, তো তোমার ফ্যামিলি থেকে তুমি এও করে নাই যে এদিকে যাইও না বা না করে নাই? আসলে আমি আমার আম্মার সাপোর্ট পাইছি। আমার আম্মা বলতো হুম। যে যদি তুমি দেখো যে ভালো করতে পারো, হ্যাঁ ভালো যদি করতে পারো বা তোমার মনে হয় যে তোমার মধ্যে ওই পটেনশিয়াল আছে, তাহলে তুমি চেষ্টা করো।
চেষ্টা করতে তো না, এটা একটা পজিটিভ দিক, ইতিবাচক আমি মনে করি। খেলায় থাকলে অনেক কিছু থেকে বিরত থাকা যায়। হ্যাঁ। আম্মা সবসময় সাপোর্ট দিত, আমার মামারা আহ বাড়ি থেকে সাপোর্ট করতো। তো সেই থেকেই আস্তে আস্তে করে ওই দিকে আমি একটু ফোকাস করছি আর কি। আচ্ছা আচ্ছা, এই জন্যই আর কি, মানে এই সাপোর্টটা দেয় না ফ্যামিলি থেকে মূলত, এই জন্যই কিন্তু খেলাধুলার প্রতি এত এ হয় না, না পড়াশোনা অর্ধেকটা করতে পারে না খেলাধুলা, এরকম কিন্তু হয়। পরে খেলাধুলা হয় না, ওর পড়াশোনা পড়াশোনাও হয় না, দুইটা একদম একটা বাজে অবস্থা হয়ে যায়। মানে এরকম আমার সাথে হয় আর কি, এই জন্যই আর কি বলতেছিলাম আর কি। যদি মনে হয় যে এখন তোমার ক্রিকেট ছাড়া অন্য কোনো প্রফেশন আছে তোমার, অন্য না, কোনো কিছু করো? আপাতত ক্রিকেট ছাড়া আমার অন্য কোনো প্রফেশন নাই। আচ্ছা, ক্রিকেটের প্রফেশনালি ভাবে খেলতেছো। আর তুমি যদি ক্রিকেটার না হইতা, তাহলে তুমি কোন সেক্টরটা বেছে নিতা, যেন আমি ওই দিকে যাব, আসলে আমার বা জব সত্যি বলতে কি, আমি ভাবছো ভাবি না এরকম, মানে আসলে পড়াশোনা করতেছে মানুষ, একটা ভালো চাকরি বা এরকম একটা স্বাভাবিক, এটা সবার মধ্যে, পড়াশোনা করলে ভবিষ্যতে ওটা একটু এন্ড ভালো গোল, কিছু, এটা এটা সবারই। এটা এন্ড গোল সাধারণ এটা বিষয়। নিজের নিজের তাগিদও থাকে, আবার ফ্যামিলির একটা তাগিদ থাকে সমাজেরও সবকিছু থাকে। সবার। তো আমি ওইভাবে আসলে অন্যদিকে করি না, চেষ্টা করি নাই। তবে এখন পর্যন্ত ক্রিকেট নিয়ে আছে, আর পরবর্তীতে হয়তো ব্যবসা করার প্ল্যান আছে আমার। আচ্ছা আচ্ছা, ব্যবসা করো, ব্যবসার মধ্যে আর কি, বিজনেসের মধ্যে আর কি। আচ্ছা, তোমার এমনিতে বাংলাদেশের মধ্যে কোন প্লেয়ারটা সবচেয়ে বেশি ভালো লাগে? আসলে আমি তো পেস বোলিং করি, সেদিক থেকে বলবো যে মাশরাফির আমি একটা বিশাল বড় ফ্যান। হ্যাঁ, ছোটবেলায় আমরা তার বোলিং দেখে বড় হয়েছি, তো শৈশবটা তার বোলিং পাইছি আমরা। তো বলতে পারো মাশরাফির ফ্যান, আমি বিগ ফ্যান। আচ্ছা, আর বাইরে কান্ট্রি, মানে বাইরে যে কোনো বাইরের কান্ট্রিতে আসলে যেটা তোমার ওভারঅল পার্সোনালি অনেক ভালো লাগে প্লেয়ারের মধ্যে? এটা আসলে সময় সময় চেঞ্জ হয়েছে এরকম। আচ্ছা। যেমন একটা সময় ব্র্যাডলির বোলিং ভালো লাগতো, তারপর ডেল স্টেনের বোলিং ভালো লাগতো। বর্তমানে ইংল্যান্ডের মার্কুডের বোলিং ভালো লাগে ওইদিকে। আম, সাউথ আফ্রিকার কাগিসো রাবাদা আছে, এরকম মনে হয় সময় সময় চেঞ্জ হয়ে গেছে। একটা একটা জেনারেশন এরকম আর কি চেঞ্জ হইতে হইতে একটা বলার কেরিয়ার তো বেশি লম্বা হয় না, 16, 15, 10, 12 এরকম থাকে আর কি। হ্যাঁ, হ্যাঁ। তোমার এমনিতে মুভি পছন্দ করো দেখতে, বা দেখা হয় এমনিতে? মুভি খুব বেশি না আসলে, আমি ওইভাবে মুভি একটা আছে রেগুলার না, দেখা হয় না আর রেগুলার কি। দেখা হয় না। খুব বেশি জনপ্রিয় যে ছবিগুলো আছে হলিউডের কিছু এরকম হুম। টুকটাক দেখা হয় আর কি, মানে খুব বেশি মুভি লাভার বলতে পারো না আর কি। কোন জনারে মুভি দেখতে পছন্দ করো বেশি, কোন ধরনের? ক্রাইম বা ফাইটিং এর মুভিগুলা, বা অ্যাকশন স্টোরি? ধর্মী সিনেমা এবং হরর সিনেমা। আচ্ছা, হরর দেখতে হরর পছন্দ করো। আচ্ছা, এমনিতে স্পেসিফিক কোনো গান আছে তোমার পছন্দের, যেন মানে তুমি বসে রয়েছো একা বা কোনো জায়গায় যাই আছো, এই গানটাই বাজাও আমাদের তুমি? টাইমে আমরা যখন আসলে, আমাদের সময় তো আসলে এত মোবাইল পাইছি না, আগেও বললাম তো, আমরা টেপ রেকর্ডারের মাইক অনেক বেশি গান শুনতাম। হুম। আমাদের সময় কি টেপে গান শোনা হতো আসলে, এই দিক বিবেচনা করলে আমি বলবো আমাদের দেশের বালামের গান খুব ভালো লাগতো আমার। আচ্ছা। বালামের অনেক গানের ভক্ত আমি তার। এই বালামের গানে, তারপরে হাবিব ছিল। হাবিব, হাবিব তো এখনো সবাই হ্যাঁ, পছন্দের। কিন্তু ওরা ওই সময় পুরো একটা জেনারেশনের আকর্ষণ কেড়ে নিছিল প্রায়। আর কি বালামের গান ভালো লাগতো। আচ্ছা আচ্ছা, তুমি এখন কি খেলার মধ্যে একটু আসি, যে তুমি যে প্রথম যেদিন যে খেলার দেখিয়া টাকা ইনকাম করছিলা, ওই খেলার কথা মনে আছে? মানে সে প্রথম পাইছো, হাতে টাকা পাইছো এই খেলার জন্য আর কি? পাইছি, মনে আছে, মনে আছে। কবে, কত সালে? এটা 2010-এ, তখন, সরি 2009 সালে, আমি তখন ক্লাস 10-এ পড়ি। হ্যাঁ। তো এটা খেলা রয়েছিল নান্দলা 1400-এর এখানে নোহার করে একটা জায়গা আছে, একটা হ্যাঁ। মাদ্রাসা মাঠ, ওইখানে খেলতে গেছিলাম। তো ওইখানে প্রথম আমার এক আহ ফুফাতো ভাই আছে ওইদিকে, ও বলছিল যাওয়ার জন্য, গেছিলাম। এই প্রথম আর কি টাকা দিছিল আমাকে। কত টাকা দিছিল? আমাকে 70 টাকার মতো দিছিল। তো তখন অনুভূতিটা কেমন ছিল, যে খেলাধুলা করে না, টাকা আমি আর ইনকাম আসলে করছো? ভাবি নাই, আমারে বলছে যে আসবি দুপুরে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবি, তারপর একটা খেলা আছে, তো খেলার জন্য তো ওইভাবে এমনিতে পাগল এই ছিল তখন। এই গেলাম। আমি বোলিং এ 3 উইকেট পাইছিলাম, ব্যাটিং এ আমি 40-45-এর মতো করছিলাম, লাস্টের দিকে নামা। তারপর আমি ম্যান অফ দ্য ম্যাচ হই আর কি, একটা কলম দিছিল, তো ওই এটা মনে আছে, প্রথম টাকা পাই 70 টাকা। আচ্ছা, তুমি যে 2016 সালে যে রবি ফ্রেসার হান্টি ছিলা, তো এই স্টোরিটা একটু বলবা, শর্ট করে আমরা বলে দাও। আসলে এটা 2016 সালে সারা বাংলাদেশে, এর আগেও হয়েছিল পেসার হান্ট, গ্রামীণ পেসার হান্ট হয়েছিল।
তো আমাদের সময় 2016-তে রবি পেসারেন্ট হয়। আচ্ছা তো আমি যাই ময়মনসিংহে, আমাদের ভেন্যু পড়ছিল ময়মনসিংহে, ওইখানে আমি তো পেসারেন্টের ট্রায়াল দিই। তো আমি ওইখানে সর্বোচ্চ 130 কিলো উঠাইছিলাম, 130-এর উপরে ছিল গতি। তো আমি বৃহত্তম ময়মনসিংহ থেকে প্রথম হই, তারপর আমাদেরকে ঢাকায় পাঠায় আর কি, ওই মিরপুরে আচ্ছা বিসিবি একাডেমিতে পাঠায়। ওইখানে আমাদের ক্যাম্পিং এর ব্যবস্থা ছিল আর কি, 5 দিনের ক্যাম্প। তো আমি ওইখানে প্রথম দিকে আমি সম্মিলিতভাবে সারা দেশ থেকে সারা 20 জনের মধ্যে ছিলাম পেসারেন্ট। আচ্ছা আচ্ছা। যে বিভিন্ন জায়গায় যাও খেলাধুলা করতে, যে ওই জায়গায় কোনো ঝামেলা হয়েছে বা এমন কোনো ঘটনা যেটা তোমার মানে ঝামেলার মধ্যে পড়ে আর কি, বা কোনো বিপদে পড়ছো কি কোনো জায়গায়, এমন কোনো স্টোরি আছে? আসলে এটা এটা অনেকদিন আগের কথা, আজ থেকে প্রায় 10 বছর আগে। এটা নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটা মাঠে খেলা ছিল আমাদের। তো আমরা আহ, ওইখানে ম্যাচ জিতার পরে তো প্রতিপক্ষের কিছু লোক থাকে না, মানে মানতেছে না। প্রতিহিংসা পরায়ণ হ্যাঁ হয়ে, হ্যাঁ হ্যাঁ। তো একটু ঝামেলার কারণে একটা ব্যাট দেওয়া নেওয়া নিয়ে একটু ঝামেলা ছিল আমাদের টিমের কারোর সাথে। হয়তো পরে আহ, মোটামুটি আমাদের প্লেয়ারদের উপর আক্রমণ করছে, আমাদের টিম ম্যানেজার অফিসিয়ালদের উপর আক্রমণ করছে, ওই আর কি। এটা একটা আম, খুব একটা কালো অধ্যায় বলবো আর কি। আমি অনেক ভয় পাইছিলাম ওই দিন, আচ্ছা। আমাদের প্লেয়াররাও কিছু ইনজুর্ড হয়েছিল। মানে তো তুমি এই আর ব্যথা কি, পাইছিলে নাকি আমি তুমি ঠিক ব্যথা পাই নাই, কিন্তু আসলে এখান থেকে না, হাতাহাতি হয়ে গেছিল পুরো? হাতাহাতির মতো অবস্থা, পরে আমরা এখান থেকে চলে ব্যাক আসছি, করছো? আমাদেরকে সেভ করে নিয়ে আসছে। আরে নেক্সট প্ল্যান কি তোমার, যেন পরবর্তীতে প্ল্যান গুলা? এখন তো ক্রিকেটে খেলতেছো তুমি, বা ফিউচার প্ল্যান আছে কোনো? তোমার তো অনেক আগে গেছো গা, but মানে তাও তো হ্যাঁ, মানুষের তো অবশ্যই প্ল্যান মানুষ। থাকেই যা। আসলে দেখো, আমি গত বছর আমাকে নিউজিল্যান্ড থেকে আমার একটা আত্মীয় ছিল, ও থাকে ওইখানে। তো খেলার পারপসেও আমাকে নিতে চাইছিল, একটু সমস্যার কারণে আমার হয় না ওই সময়, ভিসা হইতেছিল না। ওরা আবার উইন্টারে লুক নেয় না, ওরা সামারে লুক নেয় আর কি। তো আচ্ছা, ওইদিকে একটা একটা চিন্তা আছে ওইদিকে, দেশের বাইরে সেটেল হওয়ার একটা চিন্তা আছে, কোন কান্ট্রিতে? ইউরোপে ম্যাক্সিমাম। আর নিউজিল্যান্ড তো অস্ট্রেলিয়া মহাদেশে পড়ছে, ইউরোপের ওইখানে মানে আরো কোন ভালো। স্পেসিফিক কোন কান্ট্রি? স্পেসিফিক বলতে আমার ইটালি আছে, ইয়াব আছে, আমার এরকম আসলে অনেকগুলো আছে। ওইদিকে বলতে কয়েকজন আছে, কয়েকজন আছে তিন পরিচিত? চারটা দেশের মধ্যে। তো তারা বলতেছে তুমি আপাতত খেলতে থাকো, এর মাঝখানে কাগজপত্র দিয়ে রাখছি, এরকম তারা প্রসেসিং করবে। এই 3-4টা দেশে আছে আমার ভাই বন্ধু যারা আছে হ্যাঁ খুব হ্যাঁ। কাছের। তো মানে ইনশাল্লাহ ওদের কাছে চেষ্টা যাবা? আছে ওইভাবে। আর না হয়তো বিজনেস করবো, আল্লাহ পাক ভবিষ্যতে কি রাখছে এটা তো আচ্ছা, বলা মানে যায় না, প্ল্যান থাকে, বাট ওটা প্ল্যান তো আছে আল্লাহ ওইরকম। হাতেই। এই যে লাস্ট পর্যায়ে তুমি আমার কোনো প্রশ্ন করবা? কোনো প্রশ্ন আছে আমার? না, আমার প্রশ্ন তোমার একটা। প্রতি একটা, তুমি আসলে তো আমাদের খুব কাছের ছোট ভাই, তুমি দেখলাম যে এই যে কন্টেন্ট ক্রিয়েশনে তুমি আসছো, তো তোমার কাছে তোমার কাছে এটার কোন দিকটা বেটার বা কোন দিকটা পজিটিভ মনে হলো, যার জন্য তোমার কন্টেন্ট ক্রিয়েশন সম্পর্কে আমার ধারণা না। আমি ফেসবুকে তো হ্যাঁ খেলার হ্যাঁ ভিডিও দিই, বাট কন্টেন্ট ক্রিয়েটর না আমি হ্যাঁ ওইভাবে হ্যাঁ। বলবো। কিন্তু তুমি যে আসলা, ওইটার পারপাস কি? ওইটার পারপাসটা কি, বা এটা তোমার এইমটা কি, এটা নিয়ে আসো? পারপাস বলতে আমার বিভিন্ন সেক্টরের মানুষের সাথে কথা বলতে ভালো লাগে। এমন না যে প্রফেশনালি, মানে আমার বিভিন্ন সেক্টরের ওদের কাজ, ওদের লাইফ, ভবিষ্যৎ ওদের 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 কি স্টোরি, প্রত্যেকজনের তো আলাদা 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 স্টোরি। story। তো ওইগুলা শুনতে আমার ভালো লাগে। আমি যে ক্যামেরা যায় আছে এটার লোক মানে স্টোরি জানতাম চাই না। আমি ক্যামেরা ছাড়াও বিভিন্ন জায়গায় যাই না, তো ওদের সাথে বসা মানে পার্সোনালি আলাদা ওদের গল্প শুনি। ওদিন এই যে নিকলে গেছি, তো মাঝির সাথে বসা ওর লাইফ স্টোরি আমি সব জেনেছি। ওর ফ্যামিলি কয়জন, ওর মানে সন্তান কয়জন, কেলা কি এটা ভালো করতেছে, লাগা কাজ করে, মানে এটা আলাদা ভালো জানতে লাগে ইচ্ছা, কাজ করে। জানার ইচ্ছা। অনেকদিন আগে থেকে। তো এখন ভাবলাম যে শুরু যা করি, কারণ শুরু না, না করলে হইতেছে না। হ্যাঁ হ্যাঁ, না এটা আসলে যেটা এটা আমি অফ ক্যামেরাতে করি, এটা আমি আর কি এখন অন ক্যামেরাতে করতেছি, না এইটুকু। ভালো। আমি মনে করি যে অনেক অনেক দিক আছে, নেগেটিভ দিক আছে, ওই হ্যাঁ দিকে হ্যাঁ, না যায় তুমি যে এটা নিয়ে তো আসো, অনেক দিক আছে পড়াশোনার তুমি। পাশাপাশি এটা করতেছো তোমার ভালো লাগা থেকে। হ্যাঁ, আমি তোমার উত্তর সাফল্য কামনা করি, এবং তুমি যাতে এই কাজটা তোমার মনের মতো করে করতে পারো সেই দোয়া রাখি আমি। থ্যাংক ইউ আমাদের সাথে আসার জন্য। থ্যাংক ধন্যবাদ ইউ। তোমাকে।